দর্শক, চলছে যমুনার মেগা বুলেটিন ইলেকশন 2026। 8 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন যমুনার দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই বিশেষ আয়োজনে থাকবে ভোটের সব খবরাখবর। আপনাদের জানাবো প্রার্থীদের প্রচারণা, ভোটারদের চাওয়া পাওয়া সহ সবশেষ পরিস্থিতির নিরপেক্ষ বিশ্লেষণ। শুরুতেই জানাতে চাই এই ঘন্টার শিরোনামগুলো। ভোটের প্রচারে সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে বিএনপি জামাতের প্রার্থীরা। থেমে নেই স্বতন্ত্র ও অন্যরাও ভোটারের মন জোগাতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আমি যখন ভোট দিতে যাব, আপনি তিনি কে আপনাদেরকে হামলা করতেছে, কে আপনাদের আটকাচ্ছে, এটা আমরা দেখব। উত্তরের 4 জেলার জামাতের নির্বাচনী জনসভা। ক্ষমতায় গেলে বিলুপ্ত হবে জমিদারি প্রথার মতো রাজনীতি, বললেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। 54 বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে, তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন, কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই। তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিসমত বড় করেছেন। সুষ্ঠু ভোট আয়োজনে কোনো ছাড় দেবে না সশস্ত্র বাহিনী। 12 তারিখ সবাইকে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান। বড় চ্যালেঞ্জ গুজব ও এআই। যে কোনো প্রয়োজনে আমাদের পরিবহন বিমান C-130 Antonov 32 এবং লেট 410 পরিবহন বিমানও মোতায়েন থাকবে। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো দায়িত্ব বা সহযোগিতা দিতে প্রস্তুত থাকবে। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক ডিআইজি নুরুল ইসলাম সহ 6 জনের মৃত্যুদণ্ড। কাফি সহ আরও 7 জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। নির্বাচনী প্রচারের বাকি মাত্র 5 দিন। শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। নিজ নিজ নির্বাচনী এলাকার প্রতিটি অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের নানা সমস্যার কথা শুনছেন, দিচ্ছেন সমাধানের আশ্বাস। সেই সাথে নিজেদের উন্নয়নের পরিকল্পনাও তুলে ধরছেন। নানা প্রতিশ্রুতি দিয়ে চেষ্টা করছেন ভোটারদের মন জয়ের। লিফলেট বিতরণ, পথসভা এবং উঠান বৈঠকে সকাল থেকে রাত অবধি চলছে নির্বাচনী প্রচার। দলীয় প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে গণসংযোগ করছেন স্বতন্ত্র প্রার্থীরাও। সকালেই ঠাকুরগাঁয়ের এক নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে বিএনপির প্রতিজ্ঞাবদ্ধ দেন এমন আশ্বাস। বলেন, নির্বাচন বানচালে অপচেষ্টা চালাচ্ছে একটি পক্ষ। আমি যখন ভোট দিতে যাব, আপনি তিনি কে আপনাদেরকে হামলা করতেছে, কে আপনাদের আটকাচ্ছে, এটা আমরা দেখব। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি আমরা হতে দেব না। দর্শক, এবারে ঢাকার বাইরের প্রচারণার খবর আপনাদেরকে জানাতে চাই। প্রথমেই যেতে চাই খুলনায়। খুলনা সিটি কর্পোরেশনের আংশিক দিঘুলিয়া উপজেলার আড়ংঘাটা ও যোগীপাল ইউনিয়ন নিয়ে গঠিত খুলনা 3 আসন শিল্পাঞ্চল হিসেবে একসময় খ্যাত ছিল এই অঞ্চলটি, কিন্তু বিগত বছরগুলোয় এখানকার বেশ কিছু পাটকল বন্ধ হয়ে যাওয়ায় সেই তকমা বর্তমানে শুধুই ইতিহাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা ভোটারদের আশ্বাস দিচ্ছেন, বিজয়ী হলে আবারও পুনরুজ্জীবিত করা হবে পাটকলগুলোকে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী শেখ আল এহসান। তার মাধ্যমে জানাবো সেখানকার ভোটারদের সবশেষ তথ্যগুলো এবং সেখানকার পরিস্থিতিগুলো। এহসান, বন্ধ থাকা পাটকলগুলো চালুর বিষয়ে ঠিক কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? এছাড়া অন্যান্য সমস্যার বিষয়ে কী ধরনের সমাধানের কথা বলছেন তারা? একই সাথে নিশ্চয়ই আপনার সাথে ভোটারদের কথা হয়েছে, ভোটাররা কী ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন? আমি আছি খুলনা 3 আসনে। খুলনার শিল্পাঞ্চল হিসেবে পরিচিত যে জায়গাটা, সেটাই হচ্ছে খালিশপুর এবং দৌলতপুর। এই অঞ্চলে আসলে প্রধান সমস্যা যেটা হচ্ছে, শিল্পাঞ্চল ছিল, সেটা এখন সবই বন্ধ। মৃতপুরী এলাকা, এই এলাকার মানুষ মানে কলকারখানাগুলো না থাকায় আস্তে আস্তে তারা মানে চলে গেছেন, বিভিন্ন পেশায় যুক্ত হয়েছেন। এলাকার আসলে কর্মহীন হয়ে পড়েছে মানুষগুলো। তারা চান যে এলাকার জন্য আবার নতুন করে শিল্প কলকারখানাগুলো চালু হয়, যেসব বন্ধ পাটকলগুলো আছে বা পাশাপাশি অন্য যেগুলো আছে সেগুলো চালু হয়। আমাদের সাথে আছেন খুলনা 3 আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল। তিনি কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক।
কিছুদিন আগে আমাদের এখানে খুলনাতে দলীয় প্রধান, বিএনপির দলীয় প্রধান তারেক রহমান এসেছিলেন। তিনিও কিন্তু এই বন্ধ পাটকলগুলো চালু করার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং দিয়েছেন, এবং তিনি বলেছেন তিনি যদি সরকার গঠন করতে পারেন বা সরকার প্রধান হতে পারেন তাহলে খুলনা অঞ্চলের এই বিশেষ সমস্যার দিকে দৃষ্টি দেবেন। আমাদের সাথে আছেন বকুল, রকিবুল ইসলাম বকুল। আমরা তার কাছেও একটু শুনবো আসলে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে এই এলাকার জন্য বা বন্ধ পাটকল চালুর জন্য তিনি কি পদক্ষেপ নেবেন, আমরা একটু তার কাছে শুনবো। ধন্যবাদ। এইটা যেভাবে আপনি জিজ্ঞেস করলেন মনে হচ্ছে যে এটা নতুন কিছু না, এটা এলাকার প্রাণের দাবি। মিল কলকারখানা খুলতেই হবে, যেই এমপি হোক, আমি হই আর না হই, যাই হবে না কেন তাকে অবশ্যই কমিটমেন্ট করতে হবে। প্রথম কাজ হবে বল্লভ মিল চালু করা, আমাদের শ্রমিক ভাইদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং বেকার যুবক যারা পড়ালেখা শেষ করে অসহায় অবস্থায় মাদকের দিকে ধাবিত হচ্ছে তাদের মাদক থেকে ফিরিয়ে আনার জন্য চাকরির ব্যবস্থা করা। জলবদ্ধতার ব্যবস্থাটা এটা সাধারণত এটা সিটি কর্পোরেশন এলাকা, এটা সিটি কর্পোরেশনের মূল দায়িত্ব। তবু আমরা যদি এমপি নির্বাচিত হই, আমরা সরকার থেকে বড় পর্যায়ে এখানে প্রকল্প নিতে হবে যাতে পানি সহজে এখানে জমে পানি নিষ্কাশন যদি সহজে হয় সে ব্যবস্থা আমরা গ্রহণ করব। আর মাদকের অবস্থা খুবই ভয়াবহ। এখানে এলাকাবাসী সবসময় আমাকে বলে যে পুলিশকে বলে এই মাদক নির্মূল করা যাবে না, বেকার যুবকদের কর্মসংস্থানের মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব। রেজা, শুনছিলাম রকিবুল ইসলাম বকুলের প্রতিশ্রুতি, এ ধরনের প্রতিশ্রুতি খুলনা 3 আসনের অন্যান্য প্রার্থীরাও দিচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যিনি জিতবেন তাদের কাছেই সবার একটাই দাবি, শিল্পাঞ্চলগুলো যেন আবার জীবিত করা হয়, পাটকলগুলো যেন আবার চালু করা হয়। রেজা, জি, সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, খুলনা থেকে এই মুহূর্তে ঢাকায় ফিরতে চাই, রাজধানীতে, এবং ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস আর অন্যদিকে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির বেশ জমজমাট প্রচারণা চলছে। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী রাশেদ নিজাম, তার মাধ্যমে জানাবো সেখানকার প্রচারের খবরাখবর। আর রাশেদ, এই আসনের শুরু থেকেই চলছে কাদা ছোড়াছুড়ি, ভোটাররা বিষয়টিকে কেমনভাবে মূল্যায়ন করছেন সেটি জানতে চাই, এবং তারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটি আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য সে নিয়ে ভোটারদের কি ধরনের প্রতিক্রিয়া রয়েছে। রেজা, আমরা বেশ কিছু ভোটারের সাথে ঢাকা 8 আসনে আজকে কথা বলেছি। তারা মূলত এখানে তো 10-11 জন প্রার্থী থাকলেও মূলত বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এবং এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি ঘিরেই কিন্তু আলোচনা, এবং দেশব্যাপী কিন্তু এই দুজনের নানান ধরনের দ্বৈরথ নিয়ে আলোচনা হচ্ছে। তো ভোটাররা বলছেন যে তারা বিভিন্ন ধরনের বিষয় চেক করে এখানে ভোট দিবেন। তো আমি এই মুহূর্তে কথা বলতে চাই নাসির উদ্দিন পাটোয়ারির সাথে, কারণ ইতিমধ্যেই সামাজিক মাধ্যম সহ নানা মাধ্যমে তার নানান কর্মকাণ্ড ঘিরে আলোচনা বলি, সমালোচনা বলি, এবং কিছুক্ষণ আগে যেখানে আছি খাদ্য ভবনে আমরা এর ঠিক সামনে ফুটপাতে এই হোটেলটিতে বসে ইনি ভাত খেয়েছেন এখানকার কয়েকজনের সাথে। তো ভোটাররা তো নানান ধরনের কথা বলছেন আপনার এবং আপনার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখানকার স্থায়ী বিষয় নিয়ে। সংক্ষেপে যদি লাইভে আমরা যেহেতু আছি, মানে এই বিষয়গুলো যে আপনি এখানে স্থায়ী বাসিন্দা কিনা, মির্জা আব্বাসকে ঘিরে তারা স্থায়ী, এরকম নানা আলাপ, সংক্ষেপে যদি বলতেন এই বিষয়ে আপনার যে অনেক কথা বলছে। তো আমি গতকালকে আমার ফেসবুকের মাধ্যমে এই যে ছোট ছোট কোশ্চেনগুলো করে থাকে সেগুলোর আমি উত্তর দিয়ে থাকি। তো আমরা এখানে বেসিক্যালি একটা অসম লড়াইয়ের মধ্য দিয়ে আছি। আমি ঢাকা 18তে ইলেকশন করতে চেয়েছিলাম, পরে ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের পরে সবাই বললো যে এখানে করতে হবে, এটা খুবই চ্যালেঞ্জিং ফিল্ড, ইটস লাইক দ্য আফগানিস্তান। সো কোথায় মাইন আছে, কোথায় কি আছে আমি কোনো কিছুই জানতাম না। পরে দেখি যে বড় একটা এখানে বোম মির্জা আব্বাসের সম্মুখে পড়লাম। তো এটাকে এখন ডিফিউজ করতে হচ্ছে আমাকে। এটাকে ডিফিউজ করলে এখানে ঢাকা 8 আসনের অনেক মানুষ মুক্তি পাবে। এবং ছোট ছোট মাইন আছে, গুলিস্তানের যুব দলের মাইন, তারপরে শাহজাহানপুরের ছাত্র দলের মাইন, এই মাইনগুলো যদি আমরা পরিষ্কার করতে না পারি আমরা ঢাকা 8কে নিরাপদ করতে পারবো না। আমাদের প্রতিশ্রুতি বিষয়গুলো, প্রতিষ্ঠানে আমরা ভর্তি বাণিজ্য বন্ধ করবো, এখানে টোটালি ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি বন্ধ করবো, আমরা এখানে মাদক মুক্ত করব ঢাকা 8, এবং নারীদের জন্য 24 ঘন্টা সপ্তাহে 7 দিন প্রত্যেকটা ওয়ার্ডে উইমেন হেলথ ডেস্ক চালু করবো আমরা। আপনার এবং মির্জা আব্বাসের যে সামাজিক মাধ্যম সহ নানান মাধ্যমে যে নানান মিম তৈরি হচ্ছে, ফেসবুকে হাসাহাসি হচ্ছে, এই দুইজনের এই যে আপনাদের এক হাস্যরসাত্মক অবস্থা তৈরি হয়েছে, এটা নিয়ে আপনি কি মনে করেন? আপনার ভোটার কোনো প্রভাব ফেলবে এখানে?
এটা তো জেনজিরা খুব কানেক্টেড হচ্ছে, বাট আমরা কিন্তু ফান হিউমারের মধ্যেই বলতেছি যে হু ইজ দ্যাট, মানে এক্সটর্শন করতেছে কে, বাট নান অফ দিস কনস্টিটিউয়েন্সি অন্য কোথাও কিন্তু এটা বলতেছে না। আমি কিন্তু এটার মাধ্যমে বলতেছি সে চাঁদাবাজি করতেছে, বাট মাই মেসেজ ইজ ক্লিয়ার টু মাই ভোটার্স যে এখানে কে কে কি কেউ করতেছে। বাট আমি এটা ফান এবং হিরো, আমি বলতে পারবো না এই রাজনৈতিক নেতা আসছে বসেন সবাই বক্তব্য শুনেন। পিপল আর নট অ্যাকুস্টমেডেড টু ইন দিস সিচুয়েশন নাও। মানে এটা ভোটে আপনি পজিটিভ হবে কিনা আপনার জন্য? ভোটে পজিটিভ হবে ইনশাল্লাহ আশা করি, যদি নেগেটিভ হয় এটা তো জনগণের হাতে। রেজা, আমরা নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে কথা বলছিলাম, তিনি নানান ধরনের বিষয় বললেন, আশা করি ভোটাররা এইসব বিষয়গুলো দেখবেন। আপনার মাধ্যমে প্রচারণার বেশ কিছু কৌশল দেখছিলাম আমরা। ধন্যবাদ রাশেদ নিজাম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ক্ষমতায় গেলে জমিদারি প্রথার মতো যে রাজনীতি সেটা বিলুপ্ত করা হবে। সকালে নওগাঁর জনসভায় মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জেলার এটিএম মাঠের জনসভায় তিনি বলেন, দেশে আর কোনো বৈষম্য চলবে না, নতুন বাংলাদেশ সবার, এখানে কোনো মেজরিটি মাইনরিটি থাকবে না। ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করবে জামায়াত। কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না, ধরা পড়লে মিলবে উপযুক্ত শাস্তি। 54 বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে, যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন, কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই। তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিস্মত বড় করেছেন, জনগণের টাকা চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুণ্ঠন করেছেন, ব্যাংক ধ্বংস করেছেন, বিমা ধ্বংস করেছেন, শেয়ার মার্কেট লুট করেছেন। পরে দিনের দ্বিতীয় জনসভায় চাঁপাইনবাবগঞ্জে যোগ দেন জামায়াতে আমির। বলেন, ক্ষমতায় গেলে পুরো উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। এছাড়াও আজ রাজশাহীর গোদাগাড়ী ও মহানগরী এবং নাটোরে জনসভায় বক্তব্য দেবেন জামায়াতে আমির। রাতে নাটোরেই অবস্থান করবেন তিনি, পরদিন যোগ দেবেন বরিশালের জনসভায়। রাজশাহীতে বরাবরই বিএনপি এবং ধানের শীষের প্রভাবটা একটু বেশিই ছিল। এবারের চিত্র ঠিক কেমন? আজ গোদাগাড়ীতে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভা রয়েছে এবং সেখানকার সবশেষ প্রস্তুতি জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী তারেক মাহমুদ। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। তারেক, কেমন দেখছেন নেতাকর্মীদের উপস্থিতি এবং সমর্থকদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, এই জনসভা ঘিরে কি ধরনের মূল্যায়ন বা প্রতিক্রিয়া তাদের? আমরা ঘোষণায় শুনেছেন, আপনি যেমন বলেছেন মহিলাদের কর্মভাগ্য আর ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা করা হবে, তাদের পরিবার সমাজের সমান দেওয়া হবে। আমি আপনার ঘন্টা কাজ করবে, 8 ঘন্টার সময় সবাইকে তাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। বলা হয়েছে 5 বছরের শিশু মেডিকেল ফিস দেওয়া হবে না, বিনা পয়সা চিকিৎসা বেশি হয়, তাহলে 60 বছরের পরে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এইখানকার যারা সাধারণ ভোটার রয়েছে এবং জামাতের যে দর্শক, আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন সহকর্মী তারেক মাহমুদ। নির্বাচনী জনসভা থেকে তিনি সবশেষ তথ্যগুলো জানাচ্ছিলেন। এদিকে একটু ফিরতে চাই আবারও নির্বাচনী সংবাদে। আগামী 8 ফেব্রুয়ারি বিএনপির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে কথা জানিয়েছেন তিনি। বলেছেন, শেষ নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জানান, জনগণ এবারে নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, এটাই বিএনপির প্রত্যাশা। বেগম খালেদা জিয়া তার জীবন দিয়েছেন আর জনগণ ফিরে পেয়েছে তাদের সার্বভৌমত্ব। এক প্রশ্নের জবাবে রিজভী আহমেদ বলেন, জামায়াত এখন যা কিছু করছে সবই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। আগামী 9 ফেব্রুয়ারি বিএনপির সর্বশেষ যে
জনসভা সেটি অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে। ইতিমধ্যেই আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রত্যেকেই অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা এই সভাকে শান্তিপূর্ণভাবে সফল করতে তাদের সর্বোচ্চ শ্রম দিয়ে সেটিকে তারা সফল করবেন। ভোট সুষ্ঠু করতে পূর্বের নির্বাচনের তুলনায় অধিক সংখ্যক সেনা সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনীও। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে ভোটকেন্দ্রে যেতে পারে সেজন্য টহল থাকবে, এমনটা জানিয়েছেন সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। দুপুরে নির্বাচন উপলক্ষে সেনা প্রধানের কার্যক্রম পরিদর্শন নিয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন তিনি। নির্বাচন সুষ্ঠু করতে বাংলাদেশ সেনাবাহিনীর 1 লাখ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব এবং এআই দিয়ে তৈরি প্রোপাগান্ডা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার প্রতিরোধে কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি। আরও জানিয়েছেন, নির্বাচন নিয়ে সংশয় দূর করতে সেনাপ্রধান সকল বিভাগে গেছেন। অতিরিক্ত বল প্রয়োগ করার মতো পরিস্থিতি তৈরি হলে ধাপে ধাপে তা প্রয়োগ করা হবে। এর আগে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে জাতীয় স্টেডিয়াম গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন ও অসামরিক প্রশাসনের সাথে মত বিনিময় করেন। ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরে জমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন সেনাপ্রধান। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো দায়িত্ব বা সহযোগিতা দিতে প্রস্তুত থাকবে। গত 10 জানুয়ারি 2026 তারিখে আমাদের যে মোতায়েন সংখ্যা ছিল সেটা 35,000 থেকে বাড়িয়ে আমরা 50,000-এ উন্নীত করেছি এবং পরবর্তীতে 20 জানুয়ারি 2026 তারিখে 1 লক্ষ সেনা মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বিমান বাহিনী তাদের সম্পূর্ণ ক্ষমতা ব্যবহারের প্রস্তুতি নিয়েছে, জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে ঢাকা সেনানিবাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাঠ পর্যায়ে নিযুক্ত বিমান বাহিনী সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে এসব কথা জানিয়েছেন তিনি। বলেছেন, আগের যে কোনো সময়ের তুলনায় এবার নির্বাচনী দায়িত্বে বেশি সংখ্যক সদস্য মোতায়েন করা হবে। বলেন, দায়িত্ব পালনকালে পোশাক পরিহিত অবস্থায় কোনো সদস্য রাজনৈতিক পক্ষ অবলম্বন করতে বা প্রচারণায় যুক্ত হতে পারবেন না। নিরপেক্ষতা বজায় রাখাই বাহিনীর মূল কমিটমেন্ট। ঢাকা, চট্টগ্রাম, যশোর এবং কক্সবাজার এই 4 জায়গাতেই আমাদের অনেক হেলিকপ্টার নিয়োগ করে রেখেছি। যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে ভিজিবল থাকতে হবে, বসে থাকা যাবে না। আমাদের উপস্থিতিটাই হবে একটা বড় আশা জনগণের জন্য যে তাদের নিরাপত্তা আমরা দেখাশোনা করছি। দর্শক, নির্বাচনী প্রচার প্রচারণার বাইরে গিয়ে এবার একটু ভিন্ন খবর জানাতে চাই। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার রায় ঘোষণায় শেষ হয়েছে। সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 6 জনের মৃত্যুদণ্ড ও 7 জনের যাবজ্জীবন, 2 জনের 7 বছরের জেল এবং রাজসাক্ষী 1 জনকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার অভিযোগ প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই রায় ঘোষণা করেন। তারা মামলায় অভিযুক্ত সাবেক এমপি সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি নুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক AFM সায়েদ রনিকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন। খালাস দিয়েছেন রাজসাক্ষী ASI শেখ আফজালুল হককে। একই সাথে সাইফুল ইসলামের সকল সম্পত্তি বাজেয়াপ্ত ও ভুক্তভোগীদের পরিবারের মাঝে বন্টনের নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল। এ নিয়ে আওয়ামী লীগ সরকারের সময় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় 3টি মামলার রায় এলো। মামলার রায়ের ব্যাপারে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন, যেটিতে দর্শক আরো বেশি তথ্য পায়। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৃতীয় একটি মামলার রায় হয়েছে। এই রায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 5 আগস্টের দিন আশুলিয়াতে থানার সামনে সেখানে 6 জনকে পুড়িয়ে হত্যা করা হয় এবং পুরানোর সময় 1 জন জীবিত ছিল। এই তদন্তে এই তথ্যটি বেরিয়ে এসেছে এবং দীর্ঘ তদন্ত, সাক্ষ্য গ্রহণ, জেরা, পাশাপাশি যুক্তিতর্ক, যুক্তি খণ্ডন সব শেষ করে আজকে রায় ঘোষণা করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেখানে সাবেক
সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 6 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং পাশাপাশি এখানে 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, 2 জনকে 7 বছরের এবং একজন যিনি রাজসাক্ষী ছিলেন আফজালুল হক তাকে খালাস দিয়েছেন। এই মামলার আজকে রায় ঘোষণার পর্যবেক্ষণে আদালত বলেছেন যে সাইফুল ইসলাম যিনি সাবেক এমপি তার নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তিনি চাইলেই তার অধীনস্থ যারা রয়েছে বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে তিনি নিবৃত্ত করতে পারতেন এই হত্যাকাণ্ড থামানোর জন্য, কিন্তু সেটি তিনি করেননি, বরং তিনি আসলে উস্কানি দিয়েছেন, প্ররোচনা দিয়েছেন এই হত্যাকাণ্ডে। এই কারণেই মূলত তাকে প্রথমেই মৃত্যুদণ্ড দণ্ডিত করেছেন এবং তার যত সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি সরকার জব্দ করবে এবং জব্দ করে যারা ভুক্তভোগী রয়েছেন তাদের পরিবারকে হস্তান্তর করা হবে। তবে এই মামলাটি এখানে বিশেষ করে শেখ আফজালুল হক তিনি রাজসাক্ষী দিয়েছিলেন, মামলার আদ্যবন্ধ বলেছেন, অভিযোগগুলো তিনি জানিয়েছেন, যার কারণে তাকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। এই ছিল আমার কাছে সবশেষ। রেজা, সেই সবশেষ তথ্যগুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাচ্ছিলাম। ধন্যবাদ রাব্বি আমাদের সাথে যুক্ত হবার জন্য। সকাল থেকে রাজধানী ঢাকায় প্রার্থীরা এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা নিজ প্রতীক ফুটবল নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। অন্যদিকে ঢাকা 16 আসনে বিএনপি প্রার্থী আমিনুলও সকাল থেকেই ব্যস্ত রয়েছেন গণসংযোগে। নির্বাচিত হলে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে দিচ্ছেন নানান ধরনের প্রতিশ্রুতি। এছাড়া গোটা রাজধানী জুড়ে চলছে প্রার্থীদের বিরামহীন প্রচারণা। যে যার মতো নির্বাচনী প্রতিশ্রুতি পৌঁছে দিচ্ছেন ভোটারদের কাছে। আদতেই তারা কতটা ভোটারদের মনে স্থান নিতে পারছেন তা দেখতে অপেক্ষা করতে হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি অর্থাৎ ভোটের দিন পর্যন্ত। জামাতের যিনি ক্যান্ডিডেট তিনি তার লোকজনকে দিয়ে, তারা তো আসলে তাদের কোনো জনসমর্থন নাই, তাদের কিছু আছে ফিক্সড, এবং সেই জনসমর্থনকে তারা নিয়ে তারা বিভিন্ন অসহায় মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা তাদের ভোটগুলোকে তাদের হাতে নেওয়ার চেষ্টা করছে। যদিও এরকম অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে যে ভাই আমাদের কাছে আসছে ঠিকই, কিন্তু ভোটটা আপনাকে ধানের শীষেই দিব ভাই। কিছু শঙ্কা আছে যে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা, আগের মতো আবার ভোট কাউন্ট হবে না কিংবা ভোট আগে দেওয়া হয়ে গেছে এরকম হবে কিনা, কিছু শঙ্কা আমরা শুনছি ভোটারদের কাছ থেকে। তবে যে উচ্ছ্বাস নিয়ে সবাই প্ল্যান করছেন, মুখিয়ে আছেন, সেরকম উৎসবমুখর পরিবেশেই যাতে একটা সুষ্ঠু নিরাপদ নির্বাচন হয় সেটাই আশা থাকবে। দর্শক, ঢাকার প্রচারণার খবর জানাতে চাই আপনাদের, এবং সেটি জানাতে আমাদের সাথে উত্তর এলাকা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী মশিউর রহমান অনিক, এবং বিশেষ করে ঢাকা 18 আসনেই তিনি রয়েছেন এবং সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে তিনি ইতিমধ্যে যুক্ত রয়েছেন। অনিক, আপনি যেখানে রয়েছেন সেখানে নির্বাচনী পরিস্থিতি, পরিবেশ, প্রচারণা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। যখন উত্তরাতে আমরা আসি, অর্থাৎ ঢাকা 18 এই আসনটাতে আসি, তখন আসলে মূলত নির্বাচনী প্রচারণার চলমান ছিল যেই জামায়াতের ঐক্য জোট, সেখানকার যিনি এখানকার ক্যান্ডিডেট আদিব, তার কিন্তু প্রচারণা চলছিল এবং তিনি বিএনএস টাওয়ারের সামনে, উত্তরে বিএনএস টাওয়ারের সামনে দাঁড়িয়ে তিনি কিন্তু তার যে বক্তব্য সেটি আবারও প্রকাশ করেছেন, বলেছেন যে অঞ্চলের জন্য তিনি কি করতে চান। তার পাশাপাশি তিনি দাবি জানাচ্ছেন একটা নির্বাচিত যেই স্থান, অর্থাৎ 2024 যে নির্বাচন কিংবা 2018 যে নির্বাচন, সেই 18 বা 24 নির্বাচনের প্রতিচ্ছবি যাতে আর দেখা না যায় এবং সেই সময়কার যে নির্বাচনী কালচার সেটাও যাতে আর কোনোভাবেই এই জায়গায় ফিরে না আসে। এরপর তিনি স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেছেন, দেখেছেন, আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে আদিব এখানকার যিনি বিএনপির ক্যান্ডিডেট আছেন, অর্থাৎ বিএনপির যিনি সংসদ সদস্য ক্যান্ডিডেট এই আসনের SM জাহাঙ্গীর হোসেন, তার যেই স্বতঃস্ফূর্ত যাতায়াত সেখানে তিনি বাধাগ্রস্ত করার এর আগে চেষ্টা করেছেন এবং ভবিষ্যতে করতে পারেন। তাই সেই জায়গা থেকে আসলে তিনি জনগণের ভোট চেয়েছেন যাতে করে কোনো একচ্ছত্র নেতৃবৃন্দ যাতে এই অঞ্চলটাতে, অন্ততপক্ষে ঢাকা 18 এই অঞ্চলটাতে যাতে তারা কেউ আর সে আগের মতো আধিপত্য বিস্তার করতে না পারে। একটু যদি সামগ্রিক শহরের বর্ণনা দিয়ে বলতে চাই তাহলে বলা যায় যে এই সামগ্রিক বর্ণনার জায়গাতে ঢাকা 18 আসনটা কিন্তু ঢাকার যেই সেন্টার সেটা থেকে বেশ কিছুটা পার্শ্ববর্তী স্থানে পড়েছেন এবং ঢাকা থেকে যদি গাজীপুরের উদ্দেশ্যে বের হয়ে যেতে হয়, আব্দুল্লাহপুরের দিকে যেতে হয়, সেই জন্য কিন্তু একটা বলা যায় যে ঢাকার ভেতরের মহাসড়কের জায়গায় কিন্তু এই স্থান। তাই এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ তিনি মনে করছেন এবং মনে করছেন যে নির্বাচিত তিনি যদি হতে পারেন বা নির্বাচিত তিনি যদি হন তাহলে অবশ্যই এই জায়গাটির যাতে আরও উন্নতি হয় এবং ঢাকার সঙ্গে যেই লিঙ্কওয়ের যে সমস্ত রাস্তাগুলো সেগুলো ব্যাপারেও তিনি কথাবার্তা বলবেন এবং সংসদে গিয়ে তিনি তার দাবি দাবা জানাবেন, যেভাবে তিনি এখনো দাবি দাবা জানাচ্ছেন। রেজা, এই ছিল একদমই অনেক সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ আর পাল্টাপাল্টি অভিযোগ ভোলায় নির্বাচনী মাঠে বেশ উত্তাপ ছড়াচ্ছে। বিএনপি জামাতের পাশাপাশি জামাত নেতাকর্মীদের সাথে মারামারি হয়েছে ইসলামী আন্দোলনের কর্মী সমর্থকদের। নির্বাচনী পরিবেশের খবরাখবর জানাতে ভোলা থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী জুয়েল সাহা বিকাশ। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। জুয়েল, ভোলা তো বিএনপির খুব শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। এবারে নির্বাচনে কেমন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে সেখানে, আর নির্বাচনী পরিবেশ আপনি কেমন দেখছেন? নিশ্চয়ই ভোটারদের সাথেও আপনার কথা হয়েছে, তারা মূলত কি বলছে? বিশেষ করে যদি বলি ভোলার আসনে বিএনপি জোটের পক্ষ থেকে বিজেপির চেয়ারম্যান ডাক্তার আন্দোলিক রহমান প্রার্থী রয়েছেন এবং তার সাথে কিন্তু প্রতিযোগিতা হবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম এবং ইসলামী আন্দোলনের ওয়াইদুর রহমানের সাথে। এছাড়াও দুই আসনের কথা যদি বলি সেখানে কিন্তু বিএনপির হাফিজ ইব্রাহিমের সাথে কিন্তু জামায়াতের যে প্রার্থী রয়েছে শহীদুল করিম, তার সাথে কিন্তু তুমুল প্রতিযোগিতা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং এছাড়াও ভোলার 3 আসনের কথা যদি বলি সেখানে কিন্তু বিএনপির স্থায়ী সমিতির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফেজ উদ্দিন আহমেদের সাথে কিন্তু প্রার্থী হয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিবির নেতামুল হক, তার সাথে কিন্তু প্রতিযোগিতা হওয়ার কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও ভোলা 4 আসনের কথা যদি বলি সেখানে কিন্তু বিএনপি থেকে কিন্তু দাঁড়িয়েছেন কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়ন এবং তার সাথে কিন্তু 2 প্রার্থীর কিন্তু তুমুল প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলনের কিন্তু প্রার্থী তার সাথে প্রতিযোগিতা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং এই ভোলার যে 4টি সংসদীয় আসন রয়েছে সেখানে কিন্তু 526টি কেন্দ্র রয়েছে এবং যদি ভোটারের কথা বলি 16,92,000-এর অধিক কিন্তু ভোটার রয়েছে। এবং যেই বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা কিন্তু ঘটছে, বিশেষ করে ভোলা 2 আসনের কথা যদি বলি সেখানে কিন্তু প্রতিদিনই জামাত এবং বিএনপির নেতাকর্মীদের সাথে কিন্তু হাতাহাতি মারামারির মতো ঘটনা কিন্তু ঘটছে। এবং যদিও এখন পর্যন্ত কিন্তু আমরা সেখানকার কোনো ধরনের খবর কিন্তু পাইনি। ভোটার রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে তারা যাতে সুন্দর পরিবেশে একটি ভোট দিতে পারে সেরকম নিয়ে কিন্তু তারা কিছুটা কিন্তু প্রশ্ন থাকলেও কিন্তু জেলার যে রিটার্নিং কর্মকর্তা তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা। জুয়েল সাহা বিকাশ, আপনার মাধ্যমে শুনছিলাম সেখানকার সবশেষ তথ্যগুলো এবং ভোটের পরিস্থিতি কেমন দেখছিলেন আপনি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার যাচ্ছি মূলত চুয়াডাঙ্গায়। সেখানে সহকর্মী জিসান আহমেদ অপেক্ষা করছেন আমাদের জন্য। তার মাধ্যমে সেখান থেকে জানবো সেখানকার ভোটের পরিস্থিতি এবং পরিবেশ। জিসান, চুয়াডাঙ্গায় তো 2টি আসন, কেমন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে? ভোটারদের সাথে নিশ্চয়ই আপনি কথা বলেছেন, তারা মূলত কি বলছেন এবং প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি সেখানে দিচ্ছেন? চুয়াডাঙ্গার 2টি আসনের 6 প্রার্থী সবাই কিন্তু আসলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বলাই চলে যে প্রচারণা এক প্রকার তুঙ্গে, যেহেতু শেষ মুহূর্তে নাওয়া খাওয়া বলে কিন্তু চুয়াডাঙ্গার যেই 6 প্রার্থী রয়েছে সবাই কিন্তু ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে। এর মধ্যে চুয়াডাঙ্গা 1 আসন, চুয়াডাঙ্গা 1 আসনে ধানের শীষে প্রার্থী যিনি রয়েছেন শরীফুজ্জামান, তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের প্রার্থী অর্থাৎ দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, তিনি জেলা জামাতের সহকারী সেক্রেটারি। মূলত আমরা যেটা ভোটারদের সাথে কথা বলে জেনেছি যে এখানে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা প্রতীকের যে 2 জন প্রার্থী রয়েছে তাদের মধ্যে আসলে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে। চুয়াডাঙ্গা 1 আসনে বলাই চলে যে বিএনপির দুর্গ, সেই দুর্গে আসলে এবার জামাতের প্রার্থী অনেকটাই শক্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই জায়গা থেকে আসলে বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ তাদের এই আসন পুনরুদ্ধার এবং জামাতের জন্য আসলে ইতিহাস গড়ার একটি সুযোগ তৈরি হয়েছে। এখন দেখা যাবে আসলে শেষ মুহূর্ত পর্যন্ত কার দখলে যায় চুয়াডাঙ্গা 1 আসন। 1 আসনে ভোটার সংখ্যা 5,11,000। অপরদিকে চুয়াডাঙ্গা 2 আসনেও কিন্তু আসলে অনুরূপভাবে ধানের শীষে প্রার্থী যিনি রয়েছেন এবং জামায়াতের প্রার্থী যিনি রয়েছেন, একই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার প্রার্থী যিনি রয়েছেন, তিনি 3 জন প্রার্থী কিন্তু আসলে 2 আসনের প্রতিটি অলি গলি রাস্তাঘাট এবং ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। ধানের শীষের প্রার্থী চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং
জামাতের প্রার্থী জেলা জামাতের আমির রুহুল আমিন, তিনিও কিন্তু দুইজনের মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা আমরা লক্ষ্য করেছি এবং ভোটারদের পক্ষ থেকেও বলা হয়েছে যে দুইজনের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেই ক্ষেত্রে আসলে বলা কঠিন যে কে এগিয়ে কিংবা কে পিছিয়ে, বলা যায় যে সমানভাবেই দুইজনই বেশ এগিয়ে। এবং চুয়াডাঙ্গা 2 আসনে যেই ভোটার সংখ্যা রয়েছে 4,92,000, এই বিপুল সংখ্যক ভোটারদের কাছেও কিন্তু আসলে প্রার্থীরা যাচ্ছেন এবং নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে চুয়াডাঙ্গায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তুলবেন, সব প্রার্থী কিন্তু আসলে একইভাবে এইভাবে সবাই দিচ্ছে এবং ভোটাররাও বলছেন যে সুষ্ঠু পরিবেশে 12 তারিখে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে একই ধরনের আশ্বাস দেওয়া হচ্ছে যাতে পরিবেশ সুষ্ঠু রাখা হবে। রেজা। জি, একদমই তাই। তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটি পুনরুদ্ধার করবেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জিসান। দর্শক, এবার যাচ্ছি নেত্রকোনায়। সহকর্মী কামাল হোসেন রয়েছেন সেখানে এবং তার মাধ্যমে জানাবো সেখানকার নির্বাচনী পরিবেশ এবং পরিস্থিতির খবরাখবর। কামাল, আপনি তো নেত্রকোনা 2 আসনে রয়েছেন, সেখানে কি পরিস্থিতি দেখছেন? প্রার্থীদের মধ্যে নির্বাচনের যে আমেজ সেটি আসলে কেমন এবং সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা ঠিক কাদের মধ্যে হতে পারে? রেজা, নেত্রকোনা 2 আসনে আমি আছি আজকে মদনপুর এলাকায়, যেখানে দানের শীষের মনোনীত প্রার্থী আনোয়ারুল হক প্রচারণা চালাচ্ছেন। আপনি ঠিকই বলছেন যে নেত্রকোনায় এই যে নির্বাচনের যে আমেজ, দীর্ঘদিন পরে কিন্তু স্থানীয় মানুষ নির্বাচনের আমেজটা পাচ্ছে এবং আমরা গ্রামে বিভিন্ন জনসভায় বা পথসভায় যোগ দিয়েছি, সেখানে দেখেছি যে একদম সাধারণ মানুষ ক্ষেত থেকে উঠে বা জমির চাষাবাদ থেকে উঠে এসে তারা প্রার্থীর সাথে কথা বলছেন যে কেন্দ্রে যাবেন, এরকম আশ্বাস দিয়েছেন। আমরা একটু জানবো, এখানে দানের শীষের মনোনীত প্রার্থী আছেন ডাক্তার আনোয়ারুল হক, জানবো যে ভোটারদেরকে কেন্দ্র নেওয়ার জন্য আপনারা কি করছেন। ধন্যবাদ। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর মানুষ, সাধারণ মানুষ ভোট দিতে পারে নাই। দীর্ঘদিন পর যেহেতু ভোট দেওয়ার পরিবেশ হয়েছে, সেই দেশের মানুষ, বিশেষ করে আমাদের নেত্রকোনা একটা অবহেলিত জায়গা, এখানে বিগত সরকারের দুঃশাসনের কারণে এবং দুর্নীতির কারণে কোনো উন্নয়ন হয়নি। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আমরা যখন যাচ্ছি, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কি অবহেলিত আছে, কোথাও আপনি যেতে পারবেন না, এই অবস্থা। প্রত্যেকটা রাস্তাঘাটের এই অবস্থা, কাঁচা রাস্তা, পাকা রাস্তা নাই, যেগুলি পাকা আছে সেগুলি মেরামত নাই। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সব দিকেই কিন্তু আমরা অবহেলিত। সেই জন্য মানুষজন বিগত দিনে লাঞ্ছনা বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার জন্য অধীর আগ্রহে এই দিনটার জন্য অপেক্ষা করছে। এবং আমরা ইতিমধ্যে দেখেছেন যে বলতে গেলে আমরা প্রতিটা গ্রামেই আমাদের নির্বাচনী পথসভা, আমাদের কর্মী সভা সব করে যাচ্ছি। সাধারণ মানুষজন অতি আগ্রহ সহিত আমাদের সাথে অংশগ্রহণ করছে এবং তারা আগামী 12 তারিখে ভোট দেওয়ার জন্য তারা আনন্দ উৎসাহের সঙ্গে যাবে আমরা আশা করছি। এবং তারা ভোট কেন্দ্রে হাজির হওয়ার জন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন কর্মী সভাগুলি, আমাদের পথসভা, জনসভা, বিভিন্ন রকম নির্বাচনী কার্যক্রম, পাশাপাশি আমাদের দলের পক্ষ থেকে নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় আমাদের ডোর টু ডোর কাজ করছে, দানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। এবং আমরা আল্লাহর মতে যে পরিমাণ সাড়া পাচ্ছি, ইনশাল্লাহ আমাদের এখান থেকে একটা বিপুল সংখ্যক লোক, ইনশাল্লাহ আমাদের যে ভোটের পার্সেন্টেজ আমরা আশা করছি ভালো হবে না। এখানে ভয়ভীতি আছে কিনা, ভোটারদের মধ্যে কোন রকম ভয়ভীতি কাজ করছে কিনা? না, আসলে ধন্যবাদ আপনাকে। ভোটাররা খুব স্বতঃস্ফূর্ত, দীর্ঘ 17 বছর ভোট দিতে পারে নাই, তারা ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল, গণতান্ত্রিক অধিকার থেকে তারা বঞ্চিত ছিল। আমরা লক্ষ্য করছি মানুষের মনে নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে, কোন ধরনের ভয়ভীতির মধ্যে নাই মানুষ। মানে অন্য দলগুলোর সাথে কোন রকম ক্লাশ আছে কিনা, কি বলবেন? না, আমরা সকলেই ভেদাভেদ বলে আমরা সকলে নির্বাচনের কাজ করছি, এখানে কোনো ভেদাভেদ নাই। আমরা প্রতিহিংসার কোনো রাজনীতি করছি না, আমরা সকলে আমরা রাজনীতি করছি রাজনীতির জন্য, এটা কোনো প্রতিহিংসা নাই, কারোর সঙ্গে কোনো ভেদাভেদ নাই আমাদের। আমরা কি বলবেন, কোন সংঘাতের আশঙ্কা আছে কিনা? না, একদম না, একদম না, কারণ আমরা গণতন্ত্র প্রিয় মানুষ, আমরা সবসময় সহ অবস্থান নীতিতে বিশ্বাসী। যে শুনছিলেন যে এখানে আসলে দানের শীষের প্রার্থীর সাথে এনসিপি এবং জামাতের মনোনীত প্রার্থী ফাহিম রহমান খান পাঠান প্রতিদ্বন্দ্বিতা করছেন, যদিও এখন পর্যন্ত আমরা এই আসন এবং আসনটিতে কোন রকম রাজনৈতিক ক্লেশ বা কোন রকম দুর্ঘটনার সংবাদ আমরা পাইনি।
রেজা, এই ছিল নেত্রকোনা থেকে। খুবই আশার কথা জানছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ভোটের দিন প্রতিবন্ধীদের জন্য নিজেদের বা পাবলিক পরিবহন ব্যবহারের সুযোগ, দৃষ্টি প্রতিবন্ধীদের সাথে থাকা ব্যক্তির সহযোগিতার ভোট প্রদান এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য কেন্দ্রের নিচতলায় আলাদা বুথের দাবি জানিয়েছে ডিসএবিলিটি রাইটস ওয়াচ। সকালে রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবির সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়। বক্তারা প্রতিবন্ধী নাগরিকদের বিভিন্ন অসুবিধা তুলে ধরে বলেন, অতীতের কোনো সরকারই এই বিষয়ে নজর দেয়নি। বর্তমান নির্বাচন কমিশনের কাছে বারবার দাবি জানানোর পরও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হলে প্রতিবন্ধী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, নতুন সরকার যেন প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে কর্মপরিকল্পনা হাতে নেয়। নির্বাচনে আমরা সবাই লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি। ভোটার যারা, তারা যদি তাদের জন্য সমান প্রতিযোগিতার, সমান ভোট দানের মতো পরিবেশ না পান এবং ভোট দিয়ে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, সেই প্রতিযোগিতায় যদি তারা পিছিয়ে পড়েন তাদের একাংশ বা একাধিক অংশ, তখন সেটা তো সমান প্রতিযোগিতার ক্ষেত্রে বলা যাবে না। জামালপুরের 5টি আসনে 21 লাখের বেশি ভোটার, যার অর্ধেকই নারী। তবে সব দল মিলিয়ে 32 জন সংসদ সদস্য পদপ্রার্থীর মধ্যে নারী আছেন মাত্র একজন। নারী ভোটাররা বলছেন, সমতার সমাজ গড়তে প্রতিশ্রুতির পাশাপাশি দরকার কার্যকারী পদক্ষেপও। তাই সব ক্ষেত্রেই সমান সুযোগ চান তারা। মধ্যবয়সী ছালমা বেগম জামালপুরের মানকি এলাকায় অন্যের বাড়িতে ঠাঁই। সারাদিন জিলাপি, পেঁয়াজু ও গুলগুলি ফেরি করে 500 থেকে 1000 টাকা রুজি। স্বামীর রোজগার নেই। কর্মজীবী এই নারীর জীবনে জাতীয় নির্বাচন প্রভাব কতটা? এই যে বড় ছেলেটা লেখাপড়া করাইছি, ছুটতে হবে যে মেট্রিক পরীক্ষা দিব, একটা ভালো সরকার আইলে আমার ছেলেটা চাকরি পাইলে আমার এটা করা লাগবো না। কর্মক্ষেত্রে বৈষম্য, নারী অধিকার, নির্যাতন সহ নানা সামাজিক সমস্যায় জর্জরিত জামালপুরের বহু নারী। বিগত নির্বাচনগুলোতে নারী ইস্যু তেমন গুরুত্ব পায়নি প্রার্থীদের ইশতেহারে। আমি নতুন ভোটার হয়েছি এবং জামালপুরে এখন কোনো গাইনি হাসপাতাল নেই এবং এই গাইনি হাসপাতালটি মেয়েদের জন্য অনেক বেশি দরকার। আমরা চাই খুব সুন্দর একটি নির্বাচন হোক এবং নারীদের অধিকার আদায়ের জন্য নারীরা কথা বলুক। এবার নারীদের অধিকার, নিরাপত্তা ও উন্নয়নের কাজ করবে এমন প্রার্থী বাছাইয়ের কথা বলছেন তারা। ভোটারদের তাগিদ, নারী বান্ধব সমাজ গড়তে হলে প্রতিশ্রুতির পাশাপাশি দরকার কার্যকরী পদক্ষেপ। সবচেয়ে বড় অধিকার যেটা সমস্যা হয় সেটা হচ্ছে নিরাপত্তা অধিকারে। তারপর বাক স্বাধীনতা, সেক্ষেত্রেও সমস্যা হয়। একজন নারী উদ্যোক্তা হিসেবে আমি এমন একজন প্রতিনিধি চাই যিনি জনবান্ধব হবে এবং নারীদের যে সমস্যাগুলো সেগুলো মাঠে গিয়ে পর্যবেক্ষণ করবে এবং সেগুলো সমাধানে কাজ করবে। এমন ভোট কেন্দ্র চাই যেখানে আমি এবং আমার মতো যে সমস্ত নারীরা আছে তারা যেন নিরাপদে নিশ্চিন্তে ভোট দিতে পারেন। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও নারী ভোটারদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে বৈষম্যের শিকার হলেও জয়ী হলে নারীদের নিয়ে কাজ করতে চান জেলার একমাত্র নারী প্রার্থী। আমরা মনে করি যে নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয়, একটি হলো শিক্ষার প্রসারতা, আরেকটি হলো তাদেরকে উপার্জনের সাথে সম্পৃক্ত করা। বিএনপি ইতিমধ্যে সেই প্রস্তাবনা তৈরি করেছে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারীরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, এজন্য আমরা এই পরিবেশ নিশ্চিতের জন্য চেষ্টা করছি। মহিলা প্রার্থী হিসাবে আমি জামালপুর 3 আসনে এই প্রথম নির্বাচন করছি। তো নারীরা খুব আগ্রহ প্রকাশ করেছে, তারা আমার পাশে আছে, তারা চায় নারীর উন্নয়ন হোক এবং আমি নারী হিসাবে যাতে তাদের পাশে থাকতে পারি, তারা সেটাই চাচ্ছে। নির্বাচনে জামালপুরের 5টি আসনে পোস্টাল ব্যালট সহ ভোটার আছেন 21,35,000, যার মধ্যে নারী 10,66,881 জন। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। দর্শক, ইলেকশন 2026-এর এই ঘন্টা থেকে আপাতত বিদায় নিচ্ছি। পরের ঘন্টায় খবরাখবর ও সেসবের শিরোনাম নিয়ে ফিরবেন ছোঁয়া খন্দকার। দর্শক, সাথেই থাকুন।